আমি যেতে আপত্তি না করি এজন্য খুব জোর দিয়ে বললেন, কোথায় উঠবেন কি মশাই? ভোলাগঞ্জে? শুনেছি এত মশা যে একটা লোককে বয়ে নিয়ে যেতে পারে। তাহলে আর দু চোখ এক করতে হচ্ছে না আজ রাত্রিরে। আমি হেসে বললাম, আর ভয় দেখাবেন না, আমি আপনার শরণাপন্ন হলাম। কোম্পানিগঞ্জের বাড়িতে এসে যখন পৌঁছালাম তখন আকাশে তারা ফুটেছে। দবির খাঁ সাহেবের চিঠির সঙ্গে ছিল, সুতরাং কোনো রকমে বেগ পেতে হলো না। চৌকিদার রহমান এসে ঘর খুলে গেল। চারিদিকে ঘন জঙ্গলাকীর্ণ অপরিচিত এই বাড়িতে এসে মনটা যেন কেমন উসকুস করতে লাগলো। শেষে মনকে বোঝালাম, জীবনে এই প্রথমবার সিলেটের বাইরে পা বাড়িয়েছি, তাই অকারণে মনটা বারবার চঞ্চল হয়ে উঠছে। আমরা ক্রমশ পাহাড়ের কাছে এগিয়ে চলেছি, তাই একটা বৃহতের স্পর্শাভাস বারবার আমাকে আচ্ছন্ন করতে চাইছে। দানবের থাবাযুক্ত তলহীন স্রোতস্বিনী সাদী খাল দিয়ে আপনি যদি কোনো দিন পড়ন্ত রোদে বিকেলে খসিয়া পাহাড়ের পদমূলের দিকে এগিয়ে যান, একটা অদ্ভুত স্তব্ধতা, এক রহস্যময় অরণ্যাভাস, একটা না জানি কি আছে, এই ধরনের চেতনা আপনারও সমগ্র সত্তাকে এমনি করে অভিভূত করে ফেলবে। কিন্তু সেই কথা থাক। রহমান এসে সেলাম করে দাঁড়ালো, বাবুজি, রাত্রে খাওয়া দাওয়া কী ব্যবস্থা হবে? অতীনবাবু এই তথ্য তল্লাশিতে বেশ খুশি হয়ে বললেন, খাবার আমাদের সঙ্গেই আছে রহমান, কিন্তু চায়ের জন্য এক কেটলি গরম জল চাই যে। আব্দুলকে নিয়ে আমি এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি বাবুজি, বলে রহমান গরম জলের ব্যবস্থা করতে গেল। আব্দুল এখানকার বাবুর্চি, অতিথিদের যাতে সেবা যত্নের কোনো ত্রুটি না হয় দবির খাঁ চিঠিতে বিশেষ করে লিখে দিয়েছিলেন। একটু পরে রহমান এসে দরজার সামনে দাঁড়ালো। ভাবটা এই, বাবুদের আর কিছু হুকুম করার আছে কি না। অতীনবাবু বললেন, কি রহমান, কিছু বলবে? রহমান ইতস্তত করে বললেন, বাবুজি, একটা কসুর মাপ করতে হবে। অতীনবাবু লুফে নিয়ে বললেন, নেই নেই, কসুর কুছ হুয়া নেই। রহমানের ব্যবহারে যে কোনো ত্রুটি হয়নি তা বোঝাবার জন্য আনন্দের আতিশয্যে তিনি হিন্দিতে বলতে আরম্ভ করলেন। রহমান ঈষৎ হেসে বললেন, বাবুজি, আজ আমাকে ছুটি দিতে হবে। আব্দুল রইল, আপনাদের যা দরকার ওকে ফরমাশ করবেন। বেশ তো, আমাদের আর কিছু চাই না। তুমি কোথায় যাবে? বাড়িতে, আবার কাল সকালে ফিরে আসব। ফি বুধবারেই আমি পুঁজিতে যাই বাবুজি। রহমানের বাড়ি পাঞ্জাবে। দবির খাঁ তাকে এখানে নিয়ে আসেন। কথায় কথায় জানা গেল একটি খসিয়া মেয়েকে বিয়ে করে রহমান এই অঞ্চলে বসতি স্থাপন করেছে। রহমান তবু গেল না, কি যেন বলবার জন্য দাঁড়িয়ে রইল। আর কিছু বলবার আছে রহমান? অতীনবাবু জিজ্ঞেস করলেন। বাবুজি, আপনারা দুজন আছেন, তবু কথাটা ইয়াদ করিয়ে দিয়ে যাই, কোম্পানিগঞ্জ জায়গাটা খুব ভালো নয় বাবুজি। হো হো করে হেসে উঠলেন অতীনবাবু। ভালো নয় মানে? চোর ডাকাতের ভয়? তা আমার সঙ্গে তো খান কয়েক বই, আর এই যা কাপড় চোপড়, আর আমার বন্ধুটির সঙ্গেও তাই। আমাদের কাছে পাবে কি রহমান? এই যা আছে তাতে চোর ডাকাতের মজুরি পোষাবে না। সুতরাং আমরা নিশ্চিন্তে নাক ডাকি ঘুমোতে পারি। কি বলেন চৌধুরী? আমি কিন্তু প্রাণ খুলে হাসতে পারলাম না। ভদ্রতার খাতিরে শব্দহীন হাসির একটা বঙ্কিম রেখা ফুটিয়ে তুললাম মাত্র। রহমান ততক্ষণে চলে গেছে। চা জলখাবার শেষ করে আমরা দুখানা চেয়ার নিয়ে সামনের বারান্দায় এসে বসলাম। নির্জন পরিবেশ, মনে হয় চারদিকে জড়িয়ে আছে কিসের এক অদ্ভুত প্রতীক্ষা। অতীনবাবু প্রথমে আরম্ভ করলেন, চৌধুরী, পড়া শেষ করে কোন লাইনে যাবার ইচ্ছে? একটা সুস্পষ্ট ক্লান্তির ছায়া নেমেছিল দেহ মনে। খুব বেশি কথা কয়বার ইচ্ছে হলো না। বললাম, ডাক্তারের লাইনে যাবার ঝুঁকি আমার বেশি, কারণ আমার বাবা ছিলেন একজন ডাক্তার। এইটুকু বলেই চুপ করে যাওয়া উচিত ছিল, কিন্তু এর সঙ্গে ব্যক্তিগত মন্তব্য না জুড়ে দিয়ে পারলাম না।
বললাম, তবে ডিব্রুগড়ের মেডিকেল স্কুলে পড়ে ছোট ডাক্তার হতে আমি চাই না। ডাক্তারি যদি পড়তেই হয় তবে কলকাতার মেডিকেল কলেজ, কিন্তু শুনেছি তাতে দেদার খরচ। এমন সঙ্গতি তো আমাদের নেই। মুহূর্তে অতীনবাবুর মুখের রং বদলে গেল, চোখে মুখে ফুটে উঠল ঈষৎ উত্তেজনার আভাস। গা এলিয়ে আরাম করে বসেছিলেন, হঠাৎ সোজা হয়ে বসলেন চেয়ারে, গম্ভীর অথচ দৃঢ়কণ্ঠে বললেন, বড় ডাক্তার হলেই কি মানুষের সব রোগ সারানো যায় বলে আপনার ধারণা? আচ্ছা, ফ্যাঁসাতে পড়া গেল। আমি বললাম, তা তো নয়। তর্ক করবার মতো মনের অবস্থা তখন আমার নয়। ঘুমে আমার চোখ জড়িয়ে আসছে। নয় মানে? এক পর্দা সুর চড়িয়ে বলতে শুরু করলেন, মানুষ যত কেরামতি করুক, খোদার ওপর খোদকারি করতে গেলেই সে হারাবে। বিজ্ঞান মানুষের হাতে যন্ত্র মন্ত্র আর যত যন্ত্রই দিক না কেন, ঈশ্বরের চাইতে সে কোনো দিন বেশি শক্তির অধিকারী হতে পারে না, কোনো দিন না। একটু থেমে আবার তিনি বলতে লাগলেন, এই ধরুন, আমি মেডিকেল কলেজে পড়তাম, বরাবর ফার্স্ট হয়ে এসেছি, কিন্তু পাশ করে ডাক্তার হবার ধৈর্য আর প্রবৃত্তি হলো না। একটা নতুন আলো দেখতে পেলাম, এক নতুন দৃষ্টি। এ দুনিয়ায় তিনি ছাড়া আর গতি নেই, মানুষ তাঁরই হাতের পুতুল মাত্র। পাদ্রী সাহেবের মতো বক্তৃতা শোনবার জন্য কি এই বচনবাগী শ্লোকটি আমাকে কোম্পানিগঞ্জে টেনে এনেছিলেন? আমার তখন পরম তত্ত্ব আলোচনাটির মতো মনের অবস্থা নয়। এই বারান্দায় যদি কেউ একখানা কম্বলও বিছিয়ে দিত, অতীনবাবু তবু ছাড়বেন না। জিজ্ঞেস করলেন, মৃত্যুর পর আত্মার অস্তিত্বে আপনি বিশ্বাস করেন? সবাই তো বলে আত্মার বিনাশ নেই। সংক্ষেপে জবাব দিলাম, ঠিক ঠিক। উৎসাহ উদ্দীপ্ত হলেন অতীনবাবু, কখনো আত্মা এনেছেন? হ্যাঁ, একবার। কিসে, প্ল্যাঞ্চেট না মিডিয়ামে? অতীনবাবুর দু চোখে দীপ্তি স্ফুরিত হলো। বললাম, ঠিক আমি আনিনি, দুঃসম্পর্কের এক আত্মীয় প্ল্যাঞ্চেট নিয়ে বসেছিলেন, আমি তার সহযোগী ছিলাম মাত্র। কাকে ডেকেছিলেন? অনেককেই ডাকা হয়েছিল, তার মধ্যে একজন এসেছিলেন। কে কে? শ্রীদুর্গা। ভীষণ দমে গেলেন নতুনবাবু, হতাশায় যেন চেয়ার ভেঙে পড়লেন। তারপর উপদেশের ভঙ্গিতে বললেন, আত্মা নাকি এতই সোজা? তার জন্যে চাই শুদ্ধ মন, শুদ্ধ দেহ। অবসাদে আমি তখন শয্যাকাতর। ঈশ্বর, আত্মা, পরম তত্ত্ব নিয়ে আলোচনা করবার মতো মানসিক অবস্থা আমার নয়। ঘন ঘন হাই তুলতে লাগলাম। এই অবস্থা দেখে অতীনবাবুর সম্ভবত দয়া হলো। বললেন, যান, খেয়ে দিয়ে শুয়ে পড়ুন গে। বড্ড ঘুম পেয়েছি আপনার। শিলংয়ের জন্য আলোচনা এখন মুলতুবি হইল। আমি হাঁপ ছেড়ে বাঁচলাম। মা টিফিন ক্যারিয়ারে খাবার দিয়েছিলেন, যাতে রাস্তায় খাবার কিনে খেতে না হয়। অতীনবাবুর সঙ্গেও খাবার ছিল, দুজনে মিলে তার সদ্ব্যবহার করা গেল। খাওয়া দাওয়া পর আমি প্রস্তাব করলাম, ওই যে বারান্দার কোণের ঘরটা খালি পড়ে আছে, আব্দুল ওখানেই আমার শোয়ার ব্যবস্থা করে দিক। আমার ভয় হলো, এক ঘরে শোয়ার ব্যবস্থা হলে অতীনবাবুর উপদেশের জ্বালায় দু চোখের পাতা এক হবার আর আশা নেই। হেসে বললেন অতীনবাবু, আপনাকে আলাদা ছেড়ে দিতাম না, কিন্তু রাত্রিরে শোবার আগে আমি নিয়মিত আসনে বসি। আপনার তাতে ঘুমের ব্যাঘাত হবে। আমি বড্ড ক্লান্ত হয়ে পড়েছেন, তাই যান, ওখানেই আরামে শোবেন। আব্দুল ঘর খুলে দিল। পেছনে সারিবদ্ধ ঘরগুলিতে চালানোর জন্য শুটকি আর আলু মজুদ রয়েছে বলে আব্দুলের কাছে শুনলাম। তাই বোধ হয় এই ঘরগুলো শোবার উদ্দেশ্যে ব্যবহার করা হয় না। যাক, মাত্র একটা রাত তো। সারাদিন নৌকা ভ্রমণে এমনি অবসন্ন হয়ে পড়েছিলাম যে বিছানার স্পর্শ পেতেই গাঢ় ঘুমে ডুবে গেলাম। হঠাৎ মাঝরাতে বাতাসের একটা প্রচণ্ড শোঁ শোঁ শব্দ শুনে হকচকিয়ে লাফিয়ে উঠলাম। কাঁচের জানালার ছিটকিনিগুলো ভালো করে লাগানো হয়নি। ভাগ্যিস জেগে উঠেছি। রহমানের কথাটা মনে পড়ল, জায়গাটা ভালো নয় বাবুজি। অতীনবাবু
সংসার নিষ্প্রিয় লোক, চোর ডাকাতের হাতে জিনিস সম্পত্তি খোয়া গেলেও আফসোস করবেন না, কিন্তু গরম কাপড় ভর্তি আমার সুটকেসটা গেলে যে আমি সহজে তা জোটাতে পারবো না। কিন্তু কোথায় বাতাস? বাতাসের নামগন্ধও নেই। মেঘের আড়ালে ঢাকা চাঁদের মতো আলো, মরা আলো অদৃশ্যে হয়ে গেছে। দরজা না হয় ভুলে বন্ধ করিনি, কিন্তু শব্দই বা শুনতে পেলাম কিসের? আর জানলাই বা খুলল কিসের জোরে? পাহাড়ি জায়গা, হয়তো বা দমকা হাওয়া এসেছিল। যাকগে, তবেই জানলা দরজা বন্ধ করে আবার শুয়ে পড়লাম। এবার মণিপুরি সুচনিখানা দিয়ে আপাদ মস্তক ঢেকে নিশ্চিন্ত আরামে বাকি রাতটা ঘুমের কোলেই নিজেকে ছেড়ে দিলাম। গভীর ক্লান্তির পর গাঢ় ঘুমের কি অসীম আনন্দ! কিন্তু আরাম করা হলো না। কতক্ষণ ঘুমিয়েছিলাম মনে নেই। হঠাৎ সেই বুক কাঁপানো শোঁ শোঁ শব্দে ঘুম ভেঙে গেল। কি অদ্ভুত কাণ্ড! ঝনঝন করে আমার চোখের সামনে দরজা জানালা সব একটা একটা করে খুলে যেতে লাগলো, অথচ বাইরে ঝিরঝিরে হাওয়া পর্যন্ত নেই। তবে আপনা থেকে দরজা জানালাগুলো খুলে যাচ্ছে কিসের জোরে? নিশ্চয়ই ভৌতিক কাণ্ড। আমার বুকের রক্ত হিম হয়ে গেল। আমি দাঁড়াবার শক্তি পর্যন্ত হারিয়ে ফেললাম। কে যেন জোর করে বিছানার দিকে আমায় ঠেলে রেখেছে। আমি চেঁচিয়ে ডাকবার চেষ্টা করলাম, অতীনবাবু, অতীনবাবু, কিন্তু আমার গলা দিয়ে ক্ষীণ আওয়াজটুকুও বেরোলো না। আমি তখনও জ্ঞান হারাইনি, কিন্তু আমি অশক্ত, নির্বাক। কি অসহনীয় অবস্থা! তারপর যা দেখলাম, দীর্ঘ 22 বছর পরে তা লিখতে গিয়েও আমার সারা শরীর সেই দৃশ্য স্মরণ করে শিউরে উঠেছে। মনে হলো সর্বাঙ্গ শুভ্র বসনে আচ্ছাদিত একটি তরুণী বধূর ছায়ামূর্তি নেমে এলো কড়িকাঠের ওপর থেকে। শূন্যে পা ফেলে ফেলে তিনি জানালা দিয়ে বেরিয়ে গেলেন সামনের জঙ্গলের দিকে। আমি আতঙ্কে চিৎকার করে উঠলাম। তারপর আমার আর কিচ্ছু মনে নেই। পরদিন সকালে যখন চোখ মেললাম, তখন পাশে বসে আছেন অতীনবাবু, সামনে রহমান। অতীনবাবু বললেন, নাও ভায়া, গরম চা খাও, ভয় নেই। বড্ড নার্ভাস তুমি, তাই ভয় পেয়েছিলে। আমারই ভুল হয়েছিল, একই নতুন জায়গা, তাই বাইরে বেরিয়েছো এই প্রথম। একলা থাকতে দেওয়াটা ঠিক হয়নি। গত রাতের সমস্ত ব্যাপারটা খুলে বললাম। একটা দুঃস্বপ্নে ঝড় বয়ে গেছে আমার উপর দিয়ে। রহমান অপরাধীর মতো বললে, আমি থাকলে এই তকলিফ আপনার হতো না বাবু। আব্দুল নতুন লোক, তাই ও ঘরে আপনাকে থাকতে দিয়েছিল। তারপর রহমান গত রাতের অলৌকিক ঘটনা সম্পর্কে যে কাহিনী বর্ণনা করল, তার সংক্ষেপে এই। গত সিপাহী বিদ্রোহের পর ইন্দ্রজিৎ সিং নামে একজন বিদ্রোহী সিপাহী আত্মগোপন করার জন্য এই অঞ্চলে চলে আসেন। কালক্রমে তিনি এক বিরাট দল গড়ে তোলেন। তখনকার দিনে ইন্দ্র সর্দারের নামে ভয়ে লোক কাঁপত। ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলের বহু আগে থেকে চীন থেকে সমতল অঞ্চলে আফিংয়ের চোরাই চালানের পথে কোম্পানিগঞ্জ ছিল একটি প্রধান ঘাঁটি। ইন্দ্র সর্দার তেমনি একটি বড় দলের পাণ্ডা ছিলেন। তাছাড়া লোকের ধারণা ছিল তিনি ছিলেন পিশাচ সিদ্ধ। সাদিখালির যেসব চোরা ঘূর্ণি আছে, সিলেটের ভাষায় যাকে বলে ডর, সেগুলির অধিপতি অপদেবতা দানবরা নাকি ছিল ইন্দ্র সর্দারের বশীভূত। যে সব যাত্রী লুণ্ঠনের ভয়ে পূর্বাহ্নে সতর্কতা অবলম্বন করত, ইন্দ্র সর্দারের বেড়াজাল তারাও এড়াতে পারত না। ওই ঘূর্ণি বা ডরে তাদের নৌকা ডুবে যেত। তখনকার এই পথ ছিল যেমন দুর্গম তেমনি বিপদ সংকুল। তখনকার দিনে শাসন ব্যবস্থা ছিল খুবই দুর্বল। ডাকাতি রাহাজানি ছিল। ইন্দ্র সর্দারকে ভেট না দিয়ে কোম্পানিগঞ্জের ফাঁড়ি কেউ পেরিয়ে যেতে পারত না। আর এই কুটি ছিল ইন্দ্র সর্দারের সদর ঘাঁটি।
এখন তো এখানে লোক বসতি হয়েছে, তখনই চারিদিকে গভীর সাপুদ সংকুল অরণ্য ছিল। জনশ্রুতি এই যে বিবাহের পর এই নদীপথে বরকনে ফিরছিলেন। ইন্দ্র সর্দারের দল হানা দিয়ে সদ্য বিবাহিতা ব্রাহ্মণ বধূকে হরণ করে নিয়ে আসে। তার জন্য মোটা টাকা মুক্তিপণ দাবি করে। কিন্তু দরিদ্র ব্রাহ্মণ তো মাথায় হাত দিয়ে বসলেন। বারান্দার কোণে উত্তরমুখী এই কক্ষেই বন্দিনী ছিলেন সেই তরুণী বধূ। নির্দিষ্ট দিন এলো, কিন্তু মুক্তিপণের টাকা এসে পৌঁছল না। তখন নিজের সম্ভ্রম রক্ষার জন্য কড়িকাঠের শাড়ির আঁচল ঝুলিয়ে গলায় ফাঁস দিয়ে মুক্তিপণের টাকাটা ফাঁকি দিয়ে চলে যান তরুণী বধূ। সেই থেকে প্রতি রাতেই এই কক্ষের দরজা জানালা আপনা থেকেই খুলে যায়, আর কড়িকাঠের ওপর থেকে সেই শুভ্র বসনা ছায়ামূর্তিও তত্তর করে শূন্যে হেঁটে বাইরের ঘন অরণ্যে মিলিয়ে যায়। তারপরে এই কুঠি একজন সাহেব কিনে নেন, কিন্তু কিছুদিন পরে তিনি মণিপুর যুদ্ধে মারা যান। তারপর বহু হাত ঘুরে বর্তমানে কোম্পানিগঞ্জের কুঠি দবির খাঁর মালের আড়তে পরিণত হয়েছে। কে জানে, নববধূর বন্দি আত্মা হয়তো যুগ যুগ ধরে বাঞ্ছিত প্রিয় সঙ্গমের জন্য মুক্তির পথ খুঁজে বেড়াচ্ছে। হয়তো এ কাহিনী অতিরঞ্জিত দীর্ঘ সময়ের ব্যবধানে জনশ্রুতি পুষ্ট এ কাহিনী হয়তো বহু কাল্পনিক শাখা প্রশাখায় পল্লবিত হয়ে উঠেছে। কিন্তু আপনি যদি কখনো কোম্পানিগঞ্জের পথে শিলং যান এবং অ্যাডভেঞ্চার প্রিয় হন, এবং আপনাকে যদি ঘটনাক্রমে কোনোদিন কোম্পানিগঞ্জের কুঠির বারান্দার উত্তরমুখী ঘরে রাত্রিবাস করতে হয়, তবে মাঝরাতে বাতাসের শোঁ শোঁ শব্দে আপনারও ঘুম ভেঙে যাবে। নিদ্রালু চোখে চমকে উঠবেন আপনি। দেখবেন কাঁচের দরজাগুলো সব সশব্দে খুলে যাচ্ছে, কিন্তু ভুলেও কোথাও বাতাসের কোনো ছোঁয়া নেই। কখনো তাড়াতাড়ি ঘুমের আবেশে জানালা বন্ধ করেননি, এমনকি ঘরের দরজাটা পর্যন্ত খিল দিতে ভুলে গেছেন বলে আপনার নিজের উপরই রাগ হবে। দরজা খোলা, সঙ্গে আপনার এত মালপত্তর, বিদেশ বিভুঁই অচেনা জায়গা, ভাগ্যিস ঘুম ভাঙল। এবার খুব কষে সব বন্ধ করে পরম নিশ্চিন্তে চাদর মুড়ি দিয়ে তো আরাম করে বিছানায় গায়ে এড়িয়ে দিলেন, কিন্তু বেশিক্ষণ আরাম শয়ন আপনার কপালে নেই। প্রচণ্ড শব্দে আপনাকে লাফিয়ে উঠতেই হবে। নিশুতি রাতে এমন আশ্চর্য পরিস্থিতিতে আপনি ভয়ে শিউরে উঠবেন না? একবার বুক দুরু দুরু করবে না? এমন কথা হলপ করে বলতে পারেন নাকি? যতই বলিষ্ঠ দেহ আর সবল মনের অধিকারী আপনি হন না কেন, কড়িকাঠ থেকে নেমে আসা শুভ্র বসনা, তড়িৎ পদক্ষেপে বহির্গমনের অলৌকিক দৃশ্য আপনি হয়তো নাও দেখতে পারেন। হয়তো ওটা আমার ইলুশন, চোখের ভ্রম। কিন্তু শক্ত করে কষে আঁটা দরজা জানালাগুলো কোন অদৃশ্য শক্তির বলে আপনা আপনি খুলে যাচ্ছে। গা ছমছম আতঙ্কে আপনি হতবাক হয়ে রইবেন। সাধন বুদ্ধিতে আপনার মতামত কি অবশ্যই জানাবেন। আজ এই পর্যন্ত। এমন সত্য ঘটনা নিয়ে আবার আসব। কমেন্টস করে আপনাদের এই ঘটনাটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। বিপ্লবী দলেরা যে লোকজন থাকতো, তারাও অনেক সময় ভুতুড়ের সম্মুখীন হয়েছে। ভুতুড়ে কাহিনী এমন অনেক রয়েছে আমার কাছে, সত্য ঘটনা। বিপ্লবী দলের লোকজন তারা তো সাহসী হন, কিন্তু ভূতের ব্যাপার বুঝতেই তো পারছেন। যাকে দেখা যায় না, শুধু অনুভব করা যায়। আবার দেখা গেলেও চোখের নিমেষে মিলিয়ে যায় ধাঁধার মতো। আপনারা শুনতে চাইলেই আমি অবশ্যই দেব। তাহলে আজ চলি, নমস্কার।